সিয়ামের ভয়ার্ত অবস্থা দেখে সবাই হো হো করে হেসে দিল। সবাই যখন তীব্র হাসিতে লুটোপুটি খাচ্ছে, তখন তোপ হাসির ছলে সিয়ামের কানের কাছে মুখ এনে বলল, তুই মিথ্যা বললি কেন বেটা? ওর হাতে কষানো থাপ্পড় খাওয়ার ইচ্ছা জাগছে নাকি? সিয়াম খিচিমিচি করে দাঁত চিবিয়ে নিচু স্বরে বলল, পোলট্রি মুরগি যদি জানে মাতে ময়না কি কাজ করে, তাহলে আর বিয়ে খাওয়ার স্বপ্ন দেখা লাগবো না চান্দু। তোপ হঠাৎ হাসি থামিয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলে, মানেটা কি বুঝাইলি? ওর জবের সাথে বিয়ের সম্পর্কটা কেমনে হইল? সিয়াম গলার স্বর আরও নিচু করে সতর্কতার সঙ্গে বলল, পোলট্রি মুরগি এমনি ওই শেয়াল ভাইবা ভয় পায়, আর যদি শোনে মিয়া চান একটা বাঘ, তাহলে বাপু ওর কপালে আর এইটার সাথে বিয়ে করা লাগবো না। সিয়াম ও তোপ সবার অগোচরে চোরের মতো গোপন আলাপ সারছে। এদিকে সবাই আচার খাওয়া নিয়ে মাহাতিমের দিকে ঘুরে হাসাহাসি করে কথা বলছে। শুধু মেহিনুর ঘাসের দিকে দৃষ্টি রেখে অসহায়ের মতো কচি পাতা খুঁড়ছে। হাসির জন্য তোপ ও সিয়ামের কথা এক চুলো শোনা যাচ্ছে না। তোপ সিয়ামের মিথ্যা বলার মর্মটা অনেকক্ষণ পর বুঝতে পারল। অন্যমনস্ক ভঙ্গিতে ঘাসের দিকে দৃষ্টি দিয়ে হ্যাঁ সূচকে মাথা নাড়াতে লাগলো। সেই অন্যমনার ভঙ্গিতে কণ্ঠ নামিয়ে বলল, তাহলে মাহাতিমের পরিচয় গোপন রাখা লাগবো, রাইট? কিন্তু মার্জা আন্টি কি এতদিনে ওর জব নিয়ে কথা উঠায়নি ভাবছোস? যদি আন্টি মেহরুনের মাকে সব বলে দেয়, তাহলে মেহরুনের জানতে 2 সেকেন্ডও লাগবো না। সিয়াম সাথে সাথে তৌফের কথায় চারটে মেরে কর্কশ কণ্ঠে বলল, পজিটিভ ভাবতে পারস না? বা আন্টি যদি বইরে থাকে, তাহলে এমন ব্যবস্থা করা লাগবো যেন মেহনু জানতে না পারে। ওদের দুজনের মধ্যে ফুসুর ফুসুর চললেও মাতিম একটাবারের জন্য মেহিনুরের মুখ দেখতে পারল না। ভিডিওটির এই পর্যায়ে আপনাদের জানাতে চাই একটি নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বেঞ্জার বেট। কেননা বেঞ্জার বেট আলাদা, এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার, অ্যাভারেটার, কেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ক্লিপ, সুইট বাঞ্জা, পোকার স্লট, লাইভ ক্যাসিনো সবই এখানে আছে এবং খুব শীঘ্রই স্পট গেমিংও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়িও ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। এর সাথে রয়েছে দিনে 24 ঘন্টা ও সপ্তাহে 7 দিন কাস্টমার সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচে পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড ব্যবহার করুন। প্রথম ডিপোজিটেই 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিনও পাবেন। এই সুযোগ মিস করবেন না। এখন চলুন গল্পে ফেরা যাক। মেহিনুর ভুলেও পিছু ফিরে মাতিমের দিকে তাকালো না। এমন সূক্ষ্ম অবহেলা দেখে মাতিম রুক্ষ মেজাজে বাড়ির দিকে চলে যেতে লাগলো। সবাই আবার গোল আকারে বসে আড্ডা জমিয়ে দিলে মেহিনুর বামে দৃষ্টি ফেলে সতর্কতার সাথে মাতিমের যাওয়াটা এক মনে দেখতে লাগলো। সেই দৃষ্টির মধ্যে ছিল কিছুটা ভয়, কিছুটা অবহেলা, কিছুটা সংকোচ, মনের উৎকণ্ঠা। বারবার এই লোকটা এমন কায়দায় হাজির হয় সেটা আগে থেকে বলা যায় না, কিন্তু চলে গেলে মনে হয় কোথাও যেন শূন্যতা এসে ভর করেছে। সেই শূন্যতা যেন হাড়ে হাড়ে টের পাইয়ে দেয়, তাকে আগলে রাখো, আগলে ধরো, আগলে আগলে দেখো তাকে। দেখার জন্য বিধিনিষেধ নেই মেহিনুর, ছোট্ট মনেই দেখো তাকে। শুনশান রাত, বাইরে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে। বাড়ির সবাই গভীর নিদ্রায় তলিয়ে গেছে, কেউ জেগে নেই এমন নিশি প্রহরে। আকাশটা চাঁদ শূন্য হয়ে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, কোথাও আলো নেই গ্রামের আনাচে কানাচে। এমন সময় পানির তেষ্টায় চোখ খুলল মাহাতিমের। শয্যা ত্যাগ করতে ভারী বিরক্ত হলো সে, কিন্তু পানির জন্য গলাটা মারাত্মক শুকিয়ে আছে। নিরুপায় হয়ে বিছানা থেকে পানির জন্য নামতে হয়েছে। আজ ভুলবশত এই ঘরে পানি দিয়ে যায়নি, যার বদৌলতে এমন উটকো সময়ে ঘুম ঘুম চোখে মাহাতিমের উঠতে হয়েছে। দরজার ছিটকিনি খুলে চোখ ডলতে ডলতে মাহাতিম বারান্দা পেরিয়ে যাচ্ছে। অন্য হাতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আলো ধরে রেখেছে। সিঁড়ি দিয়ে নেমে আঙিনায় পৌঁছাতে আচমকা অদ্ভুত একটা শব্দ এলো কানে। শব্দটা স্পষ্টভাবে শোনার জন্য মাহাতিম চোখ পিটপিট করে চারপাশে তাকাতে লাগলো, কিন্তু শব্দটা কোথা থেকে আসছে সেটা বুঝতে একটু সময় নিচ্ছে মাহাতিম। চাপা কান্নার মতো কান্নাকাটির শব্দ আসছে। মনে হচ্ছে কেউ অত্যাধিক অত্যাচারে মুখ চাপা দিয়ে রেখেছে। মুহূর্তের মধ্যে মাহাতিমের অবস্থাটা কৌতূহলপূর্ণ আচ্ছন্ন হলো। মোল্লা বাড়িতে এমন চাপা কান্নার আওয়াজ শোনাটা একদমই দুর্লভ। ভৌতিক বিষয় যদি হয়েই থাকে, তাহলে মাহাতিমও আজ হাতে নাতে সব দেখে ছাড়বে। চুপ করে ফোনের লাইটটা বন্ধ করে ফেলল মাহাতিম। পানি খাওয়ার উৎকণ্ঠা ভুলে সহসা কান্নার আওয়াজ নিয়ে অ্যানালাইসিস শুরু করলো সে।
ক্ষণিকের মধ্যে আবিষ্কার করলো বাড়ির সদর দরজা খোলা রয়েছে আর সেই শব্দটা এক নাগাড়ে বাইরে থেকেই আসছে। মাহাতিম শান্ত ভঙ্গিতে ঠোঁট ভিজিয়ে দরজার দিকে এগোতে লাগলো। যতই এগোতে লাগলো ততই মেইলি কান্নাটা জোরালো রূপেই শুনতে পাচ্ছিল। দরজার দুই দ্বারের বাইরে পা ফেললো মাহাতিম। অন্ধকার পরিবেশে ডানে বামে সজাগ দৃষ্টিতে চোখ বুলালো। চোখের দৃষ্টি যখন অন্ধকারের মাঝে সয়ে গেল তখন দূরের সে পুকুর পাড়ের দিকে দৃষ্টি যেতেই পা থমকে গেল ওর। সুপারি গাছের সাথে হেলান দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। ওইটুকু আবছা অন্ধকারের দৃশ্য দেখে মাহাতিম আবারও চটপট ভঙ্গিতে ডানে বামে চোখ বুলিয়ে পেটানোর জন্য কাঙ্ক্ষিত একটা জিনিস খুঁজলো। ঠিক ওই সময় দরজার কাছে 4 ফুটের একটা বাঁশ পেলে সেটা হাতের বলয়ে আঁকড়ে ধরল মাহাতিম। চোখ তুলে সেদিকে তাকাতেই হতবাক হয়ে গেল সে। একটু আগে ওখানে কাউকে দেখেছিল ও, অথচ এখন সেখানে কেউ নেই। এটা কি করে সম্ভব? মাহাতিম হন্যে হয়ে চারদিকে খুঁজতে লাগলো, কিন্তু ব্যর্থ হয়ে শেষমেশ বাঁশ ফেলে বাড়িতে ঢুকতে আরেকবার আশ্চর্য হয়ে গেল। সৌভিক কেমন চোরের মতো উত্তর দিকে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যাচ্ছে, অন্যদিকে সাবা দক্ষিণ দিকে সিঁড়ি বেয়ে কান্না সুরে দ্রুত গতিতে উপরে উঠছে। সৌভিককে ডাক দিতে গিয়ে আর কণ্ঠ উঠল না মাহাতিমের। রান্নাঘরের দিকে আর নজরের দৃষ্টি পড়তেই সেখানে মেহনুরকে দেখতে পেল মাহাতিম। মেহনুর এক হাতে হারিকেন ধরে অন্য হাতে চায়ের পানিতে চামচ নাড়ছে। জগতের সবকিছু অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, শুধু হারিকেনের আলোয় উজ্জ্বল বর্ণের চেহারা যেন আকর্ষক হচ্ছে। চুম্বকের মতো কঠিনভাবে সেদিকে টানতে চাইছে। দৃষ্টি শান্ত করে স্থির করে দিয়েছে। মাহাতিম অন্য ভুবনে পদচারণার মতো ধীর পায়ে রান্নাঘরে এগিয়ে যাচ্ছে। যখন রান্নাঘরের নিকটে এসে পদচারণা থামলো তখনই মেহনুরের মায়াপূর্ণ বড় বড় চোখের দৃষ্টি দুটো মাহাতিমের দিকে পড়ল। বুকটা ছ্যাঁত করে উঠল মাহাতিমের। ওই শান্ত দৃষ্টির কেশবহুল বালিকা পূর্ণ দৃষ্টিতে হকচকিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। চুল খোলা মেহনুরের সেগুলো হাঁটুর কাছে এসে জমায়েত হয়েছে। মাহাতিম দৃষ্টি তুলে আপাদমস্তক তাকিয়ে দেখল ওর হালকা বেগুনি রঙের শাড়ি পরেছে, কালো ব্লাউজের হাতা দুটো কনুই ছাড়িয়ে কবজির একটু আগে এসে ঢেকেছে। মাহাতিম মাথা থেকে পা অবধি নির্বিকারে চোখ বুলালো। বাঁকা হেসে রান্নাঘরের ভেতরে পা ফেলে ঢুকলো। মেহনুরের অবস্থা তখন পুরোই কাহিল। দিন শেষে আবারও অপ্রত্যাশিতভাবে এই লোকটার সাথে দেখা হয়ে গেল ওর। রাতে উপন্যাসের বই পড়ার সময় চা খাওয়ার অভ্যাস আছে মেহনুরের, তাই নিয়ম মোতাবেক আজও এসেছে চা বানাতে। কিন্তু মাহাতিমের এমন আগমন দেখে ভয় পালাতে ইচ্ছে করছে। মাহাতিম চুলার কাছে এসে দেখলো ছোট পাতিলে চা বানানো হচ্ছে। চায়ের দিকে দৃষ্টি রেখে শান্ত সুরে বলল মাহাতিম, 1 কাপ চা দেয়া যাবে? টেস্ট করতাম আর কি। শীতের পরশ পাওয়ার মতো শিউরে উঠল মেহনুর। সদ্বেদ ফিরে পেলে আমতা আমতা করে বলল, চা সত্যি খাবেন? মাহাতিম সরল গলায় বলল, হ্যাঁ, খেতেই তো চাচ্ছি। মেহনুর যে ভয়ে কাঁপছে সেটা ওর হাতের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে মাহাতিম। হাতের প্রতিটা আঙুলই ভয়ঙ্করভাবে কাঁপছে ওর। মাহাতিম একবার ওর মুখের দিকে তাকাচ্ছে, আরেকবার ওর হাতের দিকে তাকাচ্ছে সে। মেহনুর কম্পমান হাতেই মাহাতিমের দিকে 1 কাপ চা এগিয়ে দিল। মাহাতিম চায়ের কাপে চামচ নেড়ে চামচটা চুলার পাশে রেখে দিল। কাপের হ্যান্ডেলে তর্জনী পেঁচিয়ে ছোট্ট একটা ফু দিয়ে 1 চুমুক খেলো। খেতেই মুখের অবস্থা বিভৎসভাবে কুঁচকে সাথে সাথে মেহনুরের হাতে ধরিয়ে দিল। বিরক্তির সাথে বলল, কি চা বানিয়েছো এটা? সামান্য চাও তুমি বানাতে পারো না? ছি, খেয়ে দেখো কেমন ফালতু চা বানিয়েছো। এই প্রথম খারাপ মন্তব্য পেল চায়ের জন্যে। চায়ের মধ্যে কি গলদ করেছে সেটা তাড়াতাড়ি বোঝার জন্য 1 চুমুক দিয়ে খেয়ে দেখলো মেহনুর। কিন্তু গলদের কিছুই যখন ধরতে পারলো না তখন মাহাতিমের দিকে উজবুক দৃষ্টিতে তাকালো। কিছু বলার জন্য ঠোঁট খুলবে তার আগেই মাহাতিম ওর হাত থেকে চায়ের কাপটা নিয়ে নিল। মেহনুর এমন উদ্ভট কারবার দেখে কপাল কুঁচকে তাকালে মাহাতিম বাম পকেটে হাত ঢুকিয়ে চায়ের কাপে ফু দিল। চোখ বন্ধ করে চায়ের কাপে শান্ত ভঙ্গিতে চুমুক দিল। এদিকে মেহনুর যে বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে বিন্দুমাত্র নজর দিল না ও। চুমুক শেষে মাহাতিম চলে যাওয়ার জন্য পা বাড়ালে হঠাৎ পা থামিয়ে মেহনুরের দিকে ঘুরে দাঁড়ালো। বাম পকেট থেকে হাত বের করে কাপের যে দিকটায় চুমুক দিয়েছিল সেদিকটায় 2 আঙুলে টোকা মেরে বাঁকা হেসে কি যেন ইশারা করলো। মাহাতিমের যাওয়ার দিকে তাকিয়ে থাকতেই চিন্তা করতে লাগলো মেহনুর, আচ্ছা লোকটা চায়ের কাপে টোকা মেরে কি ইশারা করলো? তাও আবার চুমুকের জায়গাটায় ইশারা করার মানে কি হলো?
রাতে সেই চুমুক ঘটিত ঘটনার পর আর কোনো ঝামেলা হয়নি। মাহাতিমের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত ইশারা পেয়ে বুদ্ধির দরজা তখনও খুলেনি। কেন মাহাতিম চায়ের কাপে সেই চুমুক স্থানে আঙুলের টোকা মারল সেটি নিয়ে পুরো রাত ভেবেছে মেহনুর, কিন্তু আফসোস সে কিছুই ধরতে পারেনি। সকালটা নির্লিপ্তভাবে কেটে গেলে মহিলারা দুপুরের রান্নায় মনোযোগ দিতে চলে যায়। এদিকে সৌভিকরা এসে আঙিনায় বসে আড্ডার মজলিস বসায়। দুই দল বিভক্ত হয়ে মোবাইলে লুডো খেলার ভান করে গোপন আলাপ শুরু করে। গোল করে পুরো ৮ মাথা একসাথে লাগিয়ে মোবাইল স্ক্রিনের দিকে দৃষ্টি রাখে। সবাই এমন একটা ভঙ্গি ধরল যেন লুডো খেলার জন্য সবাই একত্র হয়েছে এখানে। ফারিন ফিসফিসিয়ে সবার উদ্দেশ্যে নিচু স্বরে বলল, আজকের প্ল্যান বলা জলদি। আর বিগ ব্রোর জন্য কি মেহরুরের ফাইনাল? ওটাই কি ফিক্সড? ফারিনের উত্তর শুনে শামিক লুডোর লাল গুটিতে ক্লিক মেরে চাল দিয়ে বলল, ওই মেয়েই ফাইনাল, ওটাই ডান। শামিকের জবাব শেষ হতেই নীতি উদ্বিগ্ন সুরে বলল, মেয়েটা কি বয়সে বেশি ছোট হয়ে যায় না? শাহনাজ হলে মেবি পারফেক্ট হয়, কি বলো সবাই? নীতির বেকুব মার্কা কথায় চটে উঠল তৌফ। ভ্রুকুচকে রাগী দৃষ্টিতে তাকালো ওর দিকে। কণ্ঠ নিচু করে ক্রুব্ধভাবে বলল ওকে, তোর নাম নীতি না দিয়ে দুর্নীতি দেওয়া উচিত ছিল। যদি আরেকবার এমন বীজ মার্কা কথা বলস থাপড়াইয়া একেবারে কানের চামড়া লাল বানায়া দিমু। তৌফের উগ্র কথায় বিরক্ত হলো নীতি। নিজেকে সামলে নিয়ে কিঞ্চিত পরিমাণে রাগ দেখিয়ে বলল, তোমার সমস্যা কি তোফ ভাই? কথায় কথায় এমন থাপ্পড় মারার কথা আসে কেন? মেহরুন যে বয়সে ছোট সেটা কি তোমরা বুঝতে পারো না? ওই মেয়ে যদি ভাইয়াকে দেখভাল করতে না পারলো তখন তোমরা কি করবা? তাছাড়া মেহরুন যে ভাইয়া দিকে ওই নজরে তাকায় না সেটা কি? নীতির কথায় যুক্তি দেখে এবার সৌভিক মুখ খুলল। দেখ নিধি, আমরা সবাই জানি মাহাতিম কেমন লাইফ লিড করে। ওর জন্য কি ঠিক কি ব্যাঠিক এসব নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই। আমি নিজেই মাহাতিমের সাইড থেকে মেহনুরের জন্য পজিটিভ সাইন দেখেছি। যদিও সাইনটা হেভি ছিল না, তবুও ফার্স্ট টাইমের জন্য হলেও মাহাতিম আনসারের মধ্যে এমন একটা নেচার দেখাটা বড় সৌভাগ্যের ব্যাপার। তুই নিজেই একবার ভেবে দেখ, একটা ছেলে কি শুধুই কারণ ছাড়া একটা মেয়ের জন্য অন্যের উপরে শোধ তুলবে? সুরায়ের যে হাল করেছে আমরা সবাই বুঝে গেছি হি ইজ অন দ্য লাইন। ও বেহুদা কারণে কারো উপর সদয় হতে চায় না। তোদের সাথে কিছু উল্টাপাল্টা করতে নিলেও তার যে কি অবস্থা করে তার বলার প্রয়োজন মনে করলাম না। জাস্ট এটাই মাথায় রাখ, মাহাতিম জানি এখান থেকে ভুলেও যেতে না পারে। ওর পাসপোর্ট কোনোভাবে ওর হাতে দিবি না। সৌভিকের শাসানো বাণী শুনে সবাই সম্মতি জানিয়ে সভা ভঙ্গ করল। ফারিন ও প্রীতি পুকুর পাড়ে চলে গেল, শামিক চলে গেল নিজের রুমে। এদিকে নীতি কোনোভাবেই ঠান্ডা হতে পারছে না। বারবার মন বলছে মাহাতিমের জন্য মেহনুর হয়তো ঠিক হবে না, তবুও নিজের মনকে বুঝ দিয়ে যাচ্ছে মাহাতিমের জন্য এটাই সম্ভবত বেটার অপশন হবে। মেহনুর ঠিকই আজ নয়তো কাল মাহাতিমের প্রতি নরম হয়ে যাবে। মনের মধ্যে যত ভয়জনিত ভীতি থাকবে সেগুলো একটু একটু করে দূর হয়ে যাবে ওর। শাহনাজের সাথে গল্প করার জন্য নীতি ওর রুমের দিকে যেতে থাকলো। নীতি নিজের মনে যখন এসব নিয়ে চিন্তা করছিল তখন হঠাৎ ওর দৃষ্টি সাবার রুমের দিকে আটকে গেল। সাদা শার্ট পরুয়া তরুণ সাবার রুমে ঢুকে দ্রুত ভেতর থেকে দরজা আটকে দিচ্ছিল। এমন আশ্চর্যজনক দৃশ্য দেখে কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল নীতি। কি দেখল চোখে? সাবার রুমে তরুণ ঢুকে দরজা আটকে দিচ্ছে। বাড়ির মানুষ যদি এই ঘটনা জানতে পারে তাহলে কি কাণ্ড হতে পারে জানা আছে? নীতি কিছু সময়ের জন্য চিন্তা চেতনা হারিয়ে ফেলল। কিছু না ভেবেই সাবার রুমের দিকে দুমাদুম এগুতে লাগলো। অচিন্তনীয় অবস্থায় ফেঁসে গিয়ে শেষমেশ পা থামিয়ে দাঁড়িয়ে পড়ল নীতি। আর সেদিকে এগুলো না সে। শাহনাজের রুমের দিকে পা ঘোরাতেই শাহনাজের রুমেও আজগুবি ব্যাপার দেখল। শাহনাজও অজানা কারণে ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। নীতি 2 দফায় আশ্চর্য হয়ে বুক ভর্তি নিঃশ্বাস নিল। সেটা নির্লিপ্তে ছেড়ে দিতেই বন্ধ দরজায় 3 বার টোকা মারল। প্রায় 2 মিনিট পেরিয়ে গেল, কিন্তু দরজা আর খুলল না। নীতি যেই দ্বিতীয়বার কড়া মারার জন্য হাত উঠাবে ঠিক তখনই খট করে দরজা খুলে গেল শাহনাজের। শাহনাজ কেমন অপ্রতিভ মুখে জোরপূর্বক হাসি পেনে নীতির দিকে তাকিয়ে আছে।
নীতি সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলে এক পর্যায়ে প্রসন্ন গলায় প্রশ্ন করে, তোমার দরজা খুলতে দেরি হলো কেন? কথাটা শুনে শাহনাজের মুখে যেন অপ্রস্তুত হয়ে উঠল। নিজেকে যথাসাধ্যভাবে স্বাভাবিক করে ঠেলে ঠুলে হাসি টেনে বলল, আসলে কোচে ঠিক করছিলাম তো, এজন্য দরজা লাগিয়েছিলাম। উত্তরটা সম্পূর্ণ বেখাপ্পা লাগলো নীতির কাছে। যে মেয়ে অন্য সময় দরজা খোলা রেখে শাড়ি বদল করে, সেই মেয়ে সামান্য কুচি ঠিক করার জন্য দরজা লাগিয়ে দেবে, এটা কেমন রহস্য রহস্য লাগলো। তার উপর শাহনাজের চেহারাও কেমন চোরের মতো কাঁচুমাচু করছিল। নীতি কিছু বলবে তার আগেই শাহনাজ জরুরি কাজের অজুহাতে মুখের উপর দরজা লাগিয়ে দিল। দু বোনের রুমের ভেতর কিছু যে কাহিনী রটছিল সেটা আঁচ করতে পারে নীতি। চুপিসারে সাবার রুমের দিকে এগিয়ে চারপাশে সতর্ক দৃষ্টিতে দেখে নিল কেউ এই মুহূর্তে ওকে দেখছে কিনা সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করলো। ডানে বাঁয়ে কাউকে দেখতে না পেয়ে বন্ধ দরজায় কান রাখল নীতি। ডান কানের কর্ণকুহরে এমন একটা শব্দ এলো, তৎক্ষণাৎ চমকে উঠে কয়েক পা পিছিয়ে গেল সে। বুকের উপর হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতেই তাড়াতাড়ি দৌড় লাগিয়ে মাহাতিমের রুমে এসে পৌঁছল। মাহাতিম তখন খাটের উপর দু হাত এবং ফ্লোরের সাথে পা ঠেকিয়ে ননস্টপ ভঙ্গিতে পুশ আপ ক্ল্যাপ করছিল। রুমের ভেতর হুড়মুড় করে নীতি ঢুকে পড়লে চকিত ভঙ্গিতে কপাল কুঁচকে ওর মুখের দিকে তাকালো মাহাতিম। সাথে সাথে মাহাতিম পুশ আপ থামিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। উন্মুক্ত গায়ে দ্রুত টি শার্ট জড়ানোর জন্য খাটের উপর থেকে খুলে রাখা টি শার্টটা নিল। নীতির হাঁপানো অবস্থা দেখে কপালে ভাঁজ ফেলে প্রশ্ন ছুড়ে বলল, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? পানি খাবি? নীতি ওই অবস্থায় হাঁটুতে দু হাত রেখে মেঝের দিকে তাকিয়ে না বধূকে ইশারা মারল। মাতিম টি শার্টটা গায়ে জড়াতেই চুলে ব্যাকব্রাশ করা অবস্থায় নীতির দিকে এগিয়ে গেল। নীতি তখন হাঁপানি শেষ করে একটু ধাতস্থ হয়ে সোজা হয়ে দাঁড়ালো। মাতিমের দিকে আতঙ্কিত দৃষ্টিতে সবকিছু খুলে বলল। সবকিছু শুনতে শুনতে কপালের ভাঁজ আরও কুঁচকে আসছিল মাহাতিমের। নীতিকে চুপ থাকতে বলে দ্রুত রুম থেকে পাঠিয়ে দিল ওকে। ঘটনা আরও তলিয়ে দেখার জন্য চিন্তা করতে থাকলো সে। সাবার ঘটনাতে নিশ্চয়ই বিরাট অজানা রহস্য আছে। সাবা কাল রাতেও সন্দেহজনক কাজ করেছে। এ বিষয়ে যদিও বাড়ির মানুষ কেউ জানে না, কিন্তু সবার অগোচরে নির্ঘাত খারাপ কিছু হচ্ছে। কাল রাতে কেন কান্না করলো? সাথে কি সৌভিকের সাথে কোনো সম্পর্ক ছিল? গ্রাম্য প্রকৃতি বিকেলের দিকে শান্ত হয়ে গেল। পাখিদের কলরব গাছের ডালে ডালে বেড়ে উঠল। আকাশ হয়ে উঠল রোমাঞ্চকর, চারপাশ হয়ে উঠল আরও সুন্দর, মনোহর, মনোরম ভঙ্গিতে শীতল। মোল্লাবাড়ির সামনে যেই মেঠো পথের রাস্তা রয়েছে সেখান দিয়ে গ্রামের মানুষ অনাগ্রহ ভঙ্গিতে চলাচল করতে লাগলো। তখন কিছু মানুষ বাজার নিয়ে বাড়ির দিকে ছুটছিল। বারান্দা থেকে দূরের পুকুরটা তখন স্পষ্ট রূপে দেখা যাচ্ছিল। পুকুরের পানিতে শুভ্র বর্ণের পাতিহাঁসগুলো কোমল চিত্তে সাঁতার কাটছিল। দোতলার মস্ত বারান্দায় দাঁড়িয়ে মাহাতিম সে দৃশ্যগুলো শান্ত ভঙ্গিতে দেখছিল। ঠান্ডা মৃদু বাতাসে গা এলিয়ে মনের সব ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছিল। কাঠের রেলিংয়ে দু হাত ফেলে সেই বাতাসে গা ছেড়ে চোখ বন্ধ করল মাহাতিম। কানে শোঁ করে বাতাসের প্রতিধ্বনি শোনা গেলেও মনের মধ্যে সূক্ষ্ম আঁচে দারুণ কিছু মুহূর্ত ভাবতে লাগলো। আনচান করে বুকের মধ্যে কোথাও যেন উসকুস করে উঠল কিছু তীব্র আকাঙ্ক্ষার প্রতি। চোখের মানসপটে ভেসে উঠল কেশবতী বালিকার ছবি। কিন্তু সেই ভাবনার রেশ কেটে দিয়ে রুমে প্রবেশ করল মার্জা। পেছন থেকে মাহাতিম ডাক দিতেই রুমের দিকে ফিরে তাকালো মাহাতিম। রেলিং থেকে হাত সরিয়ে চলে গেল রুমের ভেতরে। মার্জা ছেলের বিছানায় এসে নম্রভাবে বসলেন। মাহাতিম পা চালিয়ে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় উঠে পড়ল। মায়ের কোলে মাথা ছেড়ে আলস্য ভঙ্গিতে শুল। সুন্দর দৃষ্টিজোড়ার চোখ দুটো বন্ধ করে নিল। মার্জা আঙুলের ডগায় ছেলের চোখের পাপড়ি বুলিয়ে ওর চুলের মধ্যে আঙুল চালানো করতে লাগলেন। ছেলের মুখের পানে দৃষ্টি দিয়ে মুগ্ধ নয়নে বিভোর হচ্ছিলেন। ক্লিন শেভ করা গালটায় দু হাত রেখে মাথা নুয়ে টুপ করে ছেলের কপালে স্নেহের এক চুমু বসিয়ে দিলেন।
মাহাতিম চোখ বন্ধ করা অবস্থায় মায়ের অকস্মাৎ কাজে মৃদু ভঙ্গিতে হেসে দিল। সেই হাসিটা সুন্দরভাবে বজায় রেখে মায়ের একটা হাত টেনে নিজের গালে চেপে ধরল। সরল গলায় শান্ত ভঙ্গিতে মায়ের উদ্দেশ্যে বলল, বাড়ি কবে যাবে মা? অনেকদিন তো হয়ে গেল, এবার কি বাড়ি ফেরা উচিত না? আমার যে ছুটি শেষ হয়ে আসছে, বাসায় কিছু সময় কাটানোর সুযোগ না পেলে কাজে মন লাগাতে পারবো না। মার্জা বেশ উদাস ভঙ্গিতে হতাশার নিঃশ্বাস ছাড়লেন। শ্রান্ত চক্ষু দুটো বিছানা ঘেঁষা জানালার বাইরে ফেলে বিকেলের আকাশে তাকালেন। অনেকক্ষণ যাবৎ চুপটি থাকার পর হঠাৎ নীরবতা ছিন্ন করে অন্যমনস্ক ভঙ্গিতে বললেন, তুই কি বিয়ে করবি না মাহাতিম? এভাবেই সারা জীবন একা থাকবি? এবার তোর নিজের দিকটা দেখ, নিজেকে নিয়ে একটু চিন্তা কর। আর কত একা থাকবি? অনেকক্ষণ যাবৎ চুপটি থাকার পর হঠাৎ নীরবতা ছিন্ন করে অন্যমনস্ক ভঙ্গিতে বললেন। মায়ের মুখটা ভীষণ করুণ দেখালো তখন। দৃষ্টি দুটো কেমন নিগুড় বিষণ্ণতায় ছেয়েছিল তার। গালের উপর থেকে মায়ের হাতটা টেনে ঠোঁটের উপর আনল মাহাতিম। চোখ বন্ধ করে হাতের তালুতে নিজের উষ্ণ ওষ্ঠ ছুঁয়ে দিল। সেই শক্তিহীন লাবণ্যহীন কুচকানো চামড়ার হাতটা নিজের দুহাতের মাঝে আঁকড়ে ধরল। নিচু স্বরে আক্ষেপ ভঙ্গিতে মার্জার দিকে তাকিয়ে বলল, বিয়ে নিয়ে তর্ক করতে চাই না মা, এই ব্যাপারটার জন্য একদম ফোর্স করো না। তুমি এসব ব্যাপারের জন্য আমাকে একা ছেড়ে দাও। আমি সত্যি এই মুহূর্তে বিয়ের জন্য আগ্রহী নই। মার্জা ছেলের বিমত ভাব দেখে তৎক্ষণাৎ জানালা থেকে মুখ ফিরিয়ে তাকালেন। মাহাতিমের দিকে প্রশ্নবিদ্ধ চাহনিতে কপাল কুঁচকে জিজ্ঞাসা করলেন, এখানে তোর সমস্যাটা কোথায় মাহাতিম? উল্টো তোর বউ খোঁজার জন্য তোর মামিকেও কাজে লাগিয়ে দিয়েছি। মাহাতিম, তুই একটাবার হ্যাঁ বল, আমি তোর জন্য সব থেকে সুন্দরী গুণবতী রূপসী বউ এনে দিব। তুই শুধু সম্মতি দে মাহাতিম, আর একা থাকিস না। অন্তত এবার বিয়েটা করে আমার জন্য মেয়ে দিয়ে যা। আমার মেয়ের পালার শখটা পূরণ কর মাহাতিম। তুই তো ছুটি কাটিয়ে চলেই যাবি। এদিকে আমার দিকটা কি কখনো চিন্তা করেছিস? ভেবেছিস আমি কেমন করে একা বাড়িতে থাকি মাহাতিম? মাহাদির জন্য পুরো সময়টা ছেড়ে দিলেও আমার মন তো সেই কবে থেকেই মেয়ের প্রতি আটকে আছে। এবার অন্তত হ্যাঁ বলে দে মাহাতিম। তুই একবার হ্যাঁ বললেই আমি খবর পাঠিয়ে তোর মামির সাথে সব কিছু পাকা করে ফেলবো। মাহাতিম কোনো উত্তর দিল না, হামেশার মতোই চুপ করে রইল। কিন্তু চুপের রেশ বেশিক্ষণ না যেতেই হঠাৎ বিগলিত কণ্ঠে সে বলল, মা আমার বউ নিয়ে এত এক্সাইটেড কেন? আমার সাথে যেগুলো পড়তো সেগুলো 25-এর মধ্যেই বিয়ে করে এতদিন, আচ্ছা আমার সাথে যেগুলো পড়তো সেগুলো 25-এর মধ্যেই বিয়ে করে এতদিনে 2 বাচ্চার বাপ পর্যন্ত হয়ে গেছে। এই তথ্য যদি বাইরে পাচার করি, কোনো ভদ্র ঘরের মেয়ে কিন্তু আমার জন্য আসবে না। বাকিটা রইল আমার স্টেটাস আর ক্লাস, সেগুলো দেখে বিয়ে করার জন্য অবশ্যই মেয়ের কমতি হবে না। কিন্তু তুমি তো জানো আমি এসবে অভ্যস্ত না। ওইসব মেয়ে দেখলে আমার মুখ কম হাত চলবে বেশি। এজন্য বলছি আমাকে এসবের ভেতরে টেনো না, আমি যথেষ্ট ভালো আছি। মার্জা ছেলের কথা শুনে কঠিন কিছু বলবেন অমনি দরজা দিয়ে হুড়মুড় করে মাহাদি এসে ঢুকলো। বিছানার কাছে এসে মায়ের সামনে দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, মা মা তুমি কি একটু আসবে? নানা ভাই ডাকছে। মার্জা ওর অস্থিরতা দেখে কিছুটা বিচলিত হলেন। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে চট করে জিজ্ঞাসা করতেই জানতে পারলেন হান্নান শেখ এক আত্মীয়ের বাড়িতে নেয়ার জন্য মার্জাকে ডাকছেন। মার্জা চটপট সেই ডাকে সাড়া দিয়ে সুজলার সাথে বাইরে চলে গেলেন। এদিকে মাহমুদাও মেহনুরের খালাকে দেখতে একসাথে বেরিয়ে গেলেন। জানিয়েছেন এশার পরপরই বাড়ি ফিরে আসবেন। বিছানায় শুয়ে চুল ছেড়ে বই পড়ছে মেহনুর। বাইরে আছরের আজানটা শেষ হতেই সুরাইয়া এসে ঢুকলো। মেহনুর বই থেকে চোখ না সরিয়ে সুরাইয়ার উদ্দেশ্যে বলল, তোমার কি কিছু লাগবে বুবু? সুরাইয়া বেনি দুলিয়ে বিছানায় বসে বলল, লাগলেও তোর থেকে অনুমতি নেই না, এটা তুই ভালো করে জানোস। তুই আবার চুল ছাড়ছস কেন? তোরে না চুল বাইন্ধা রাখতে বলছে? মেহনুর বই থেকে চোখ সরিয়ে সুরাইয়ার দিকে তাকালো। চুলে হাত দিয়ে চেক করতেই শান্ত সুরে বলল, বুবু চুল যে এখনো ভেজা, আমি তো ভেজা চুল বাঁধতে পারি না। ভেজিয়া চুল
ভেজা চুল বাঁধলে ঠান্ডা লাগে, আম্মা চুল বাঁধতে না করে দিছে। সুরাইয়া ছোট্ট সুরে উফ বলে মেহনুরকে জোর করে নিচে নিয়ে গেল। মেহনুর যেতে না চাইলেও জোর খাটিয়ে ডান কবজি ধরে নিয়ে যেতে লাগলো। মেহনুর বারবার জিজ্ঞেস করতে লাগলো কোথায় নিয়ে যাচ্ছে। এই প্রশ্নের জবাবে একবারও মুখ খুলল না সুরাইয়া। উঠোনের দিকে গোয়াল ঘরে গিয়ে মৃদু ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে দিল ওকে। গোয়াল ঘরে ঢুকে বুবু তুমি এখানে বলে প্রশ্নটা যে করবে অমনি পেছন থেকে দরজা লাগিয়ে ছুটে পালালো সুরাইয়া। গোয়াল ঘরের ভেতর একদম অন্ধকার অবস্থা। মেহনুর দরজায় কয়েকবার সজোরে ধাক্কা দিল, কিন্তু কেউ সেটা শুনল না। একচালা এই গোয়াল ঘরের ভেতর কেবল দুটো জানালা আছে। মেহনুর অন্ধকার ঘোচানোর জন্য যেই জানালার দিকে এগোবে তখনই ফট করে পেছন থেকে আলো জ্বলে উঠল। কেউ ওর পেছনে দাঁড়িয়ে আগুনের আলো ধরিয়েছে। মোমবাতির শিখার মতো সরু লম্বা আলো দপদপ করে জ্বলছে, কিন্তু কে ঢুকেছে এই ঘরে সেটা বুঝতে পারল না মেহনুর। পেছনে ফিরে যেই তাকালো অমনি দুচোখ বিশাল বড় হয়ে আকস্মিক ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। কণ্ঠ রোধ হয়ে বুক ধরাস ধরাস করতে লাগলো ওর। পানির তেষ্টায় বুক গলা শুকিয়ে খাঁ খাঁ করে তোলপাড় শুরু করলো। মেহনুর ছোট থেকেই যার সঙ্গ অপছন্দ করে সেটা ছিল তরুণ। তরুণের হাবভাব কোনো কালেই সঠিক ছিল না, বিশেষ করে ওর হাত দেওয়ার অভ্যাসটা ভালো ছিল না। সুযোগ পেলেই পিঠে হাত রেখে খারাপভাবে চালনা করতে থাকে, পায়ের উপর পা উঠিয়ে সুরসুরি দিতে থাকে, নানা প্রকার ফাজলামির বাহানায় শরীরের বিভিন্ন জায়গায় টাচ করার চেষ্টা করে। এসব কথা কাউকে বলা যায় না, সহ্য করা যায় না, স্মৃতি থেকেও মুছে না। দিনের পর দিন খারাপ অভিজ্ঞতা নিয়ে মন গুমড়ে থাকে। তরুণ লাইটার জ্বালিয়ে মেহনুরের দিকে বিশ্রী দৃষ্টিতে তাকিয়ে আছে। শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে দূরবীনের মতো দৃষ্টি দিয়ে রেখেছে। মারাত্মক লালসাগ্রস্ত চাহনিতে মেহনুরকে গিলে খাচ্ছে। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা অপ্রতিভ ভঙ্গিতে কামড়ালো। এরপর জিহ্বা দিয়ে নিচের ঠোঁটটা বিশ্রী কায়দায় ভিজিয়ে নিল। সবই যখন মেহনুরের চোখের সামনে ঘটছিল তখন ভয়জনিত কণ্ঠে মেহনুর নিচু স্বরে আওড়ালো, আপনি এখানে কেন ভাইয়া? তরুণ একটা বিশ্রী হাসি দিয়ে দুপাটি দাঁত বের করলো। লাইটারটা অন অফ করতেই পা চালিয়ে আসতে লাগলো। মেহনুর ওই অবস্থা দেখে প্রচণ্ড ভয়ে কাঠ হয়ে যাচ্ছিল। কি করা উচিত এখন? চিৎকার দিলেও শব্দ বাইরে যাবে না। আপাতত বাড়ির কেউই কোনো শব্দ শুনতে পাবে না। তরুণ ততক্ষণে মেহনুরের একেবারে সামনে এসে হাজির। লাইটারটা ডান হাতে আঁকড়ে মেহনুরের ভয়ার্ত মুখটার দিকে তাকিয়ে হাসছে। মেহনুর সহজে এই নোংরা মানুষটার সামনে পড়ে না, কিন্তু যখন পড়ে তখন এই মানুষটা কিছু না করে ছাড়ে না। তরুণ আবার মেহনুরের আপাতমস্তক দেখে নিল। চুম্বকের মতো দৃষ্টিটা মেহনুরের গলার সেই তিলের উপর আটকে ছিল। মেহনুরের দিকে বাম হাতটা এগিয়ে ওর কাঁধে রাখল তরুণ। হাসি দিয়ে মিথ্যে সৌজন্যতার অভিনয় করে বলল, পড়াশোনা কেমন চলছে মেহনুর? সব ঠিকঠাক? প্রশ্ন করছে ঠিকই, কিন্তু মেহনুর এদিকে দাঁত শক্ত করে খিঁচ মেরে আছে। উত্তরের জন্য কুকড়ে গিয়ে বারবার কথা গুলিয়ে ফেলছে। তরুণ ওর কাঁধের উপর 5 আঙ্গুল দিয়ে দিচ্ছে। বেহায়ার মতো গলার সেই তিলের উপরও আঙুল ছোঁয়াচ্ছে। এমন বিভৎস আচরণে নিজের গলায় ফাঁস লাগাতে ইচ্ছে করছে মেহনুরের। তরুণের অসভ্য হাতের ছোঁয়া লেগে গা যেন নর্দমার মতো হয়ে যাচ্ছে। তরুণ চুপ থেকে আবার উপদেশ ভঙ্গিতে বলল, ছাই কালার শাড়ি পরলে সাদা কালার ব্লাউজ পরবা। কালো কালার ব্লাউজ কিন্তু একটু মানায় না। সাদা কালার পরলে একদম ফকফকা সুন্দর লাগে। মেহনুর, তুমি না হাতা একটু ছোট করবে কেমন? এই বয়সে দাদিদের মতো ব্লাউজের হাতা পরা লাগবে না। কথাটুকু শেষ করতেই কাঁধ থেকে হাত সরালো তরুণ। আটকে রাখা দম যেন ছাড়তে পারল মেহনুর। বাইরে থেকে ওকে যতটা শান্ত দেখাচ্ছিল, ভেতরের অবস্থা ততই করুণ, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ওর। চোখের বাঁধ যে কোনো সময় ভাঙার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। তবুও নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে তরুণের আচরণ সহ্য করে যাচ্ছে। তরুণ এবার যেই জায়গায় হাত দিল পুরো শরীর যেন বিষযুক্ত কাঁটার মতো ফুটে উঠল ওর। মাথার ভেতর ঝিমঝিম করে ঝিঝি পোকার শব্দের বাজ পড়ল। শিরা উপশিরা টান টান ভঙ্গিতে সমস্ত শরীর বিদ্যুতের মতো ঝিমিয়ে উঠল।
মেহিনুরের পায়ের উপর বৃদ্ধাঙ্গুল দিয়ে নাড়াচাড়া করছিল তরুণ, সেই সাথে নানা কথার মুখরোচক প্রশ্ন তুলে পিঠের দিকে হাত রেখে দিয়েছিল। তরুণের ধূর্ত ইচ্ছা ছিল ব্লাউজের বোতাম খুলে লালসার প্রবৃত্তি এখনই মিটিয়ে ফেলতে, কিন্তু মেহিনুর তখনই চোখ খিচুনি মেরে কেঁদে উঠল। মেহিনুর দু হাতে শাড়ির আঁচলটা মুষ্টিবদ্ধ করে ধরেছিল